নমস্কার সবাইকে। আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব তখন দেখা যায় বেসিক কিছু জিনিস থাকে যেই জিনিসগুলো মানুষ কিন্তু ভুল করে ফেলে। তা আজকে আমরা আলোচনা করব টোটাল 16টি পয়েন্ট নিয়ে, যেই 16টি পয়েন্ট ম্যাক্সিমাম মানুষই ভুল করে থাকে এবং আপনারা যখন আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই ভুলগুলো জানি আপনারা না করেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর হলো নন ফাইলিং অফ ইনকাম ট্যাক্স। অনেক ব্যক্তি আছে যাদের ইনকাম 2.5 লাখ টাকার উপরে কিন্তু 5 লাখ টাকা অথবা 7 লাখ টাকার নিচে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 লাখ হোক অথবা 7 লাখ হোক, তার ক্ষেত্রে 87A অ্যাপ্লিকেবল হওয়ার পর তার কোনো ইনকাম ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না। কিন্তু তার ইনকাম যেহেতু 2.5 লাখ অথবা 3 লাখ বেসিক এক্সেমশন লিমিট অ্যাকচুয়ালি পার করে গেছে, তার ইনকাম ট্যাক্স ফাইল করা কিন্তু ম্যান্ডেটারি হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই এই ব্যাপারে খুব একটা ধারণা থাকে না। সুতরাং আপনাদেরও রিকোয়েস্ট করব, যাদের এইসব ব্যাপারে খুব একটা ধারণা নেই তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ব্যাপারে তারাও সচেতন হতে পারে। 2 নম্বর হলো সঠিক ফর্ম নির্বাচন করা। অনেক ব্যক্তি আছে তার ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে সঠিক ফর্ম নির্বাচন করতে পারে না, এবং সঠিক ফর্ম যদি আপনি নির্বাচন করতে না পারেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যে ইনকাম ট্যাক্স ফাইলটি আছে সেটি ইনভ্যালিড হয়ে যায় এবং ইনকাম ট্যাক্সও পরে আপনাকে কোনো নোটিশ পাঠায় অথবা SMS পাঠায় যে ইনকাম ট্যাক্স ফাইলটি আপনাকে আবার জমা করতে হবে। এবং কোনো কারণবশত আপনি যদি সেই SMS অথবা সেই মেলটি যদি মিস করে যান সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটি কিন্তু ইনভ্যালিড অবস্থায় পড়ে থাকবে, আপনি জানতেও পারবেন না। আমাদের প্রত্যেকের জন্যই কোন ইনকাম ট্যাক্স ফর্মে ফাইল করলে ভালো হবে সেই ব্যাপারেও কিন্তু আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে অবশ্যই আমি লিংক দিয়ে রাখবো। 3 নম্বর হলো পার্সোনাল ডিটেল। আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করি তখন কিন্তু প্রথম যে আমাদের অপশান আসে সেটা হলো পার্সোনাল ডিটেল, এবং সেটা যেহেতু অটোফিল হয়ে থাকে আমরা কিন্তু সেই দিকে খুব একটা নজর দিই না। কিন্তু সময়ের সাথে সাথে অনেক ব্যক্তির ক্ষেত্রেই এই পার্সোনাল ডিটেল চেঞ্জ হতে থাকে। ন্যাচারালি দেখা যায় আমাদের ডেট অফ বার্থ, আমাদের নামের কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমাদের যে অ্যাড্রেস আছে, যে ইমেল আইডি আছে, যে ফোন নাম্বার আছে, এইগুলো কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। এবং বহুদিন ধরে আমাদের একই ইমেল আইডি অথবা একই ফোন নাম্বার ইউজ হচ্ছে এবং কোনো কারণবশত যদি আপনার মেল আইডি অথবা আপনার ফোন নাম্বার, হতে পারে আপনার অ্যাড্রেসও চেঞ্জ হয়ে গেছে, এই ধরনের যদি কোনো একটি ঘটনা আপনার ঘটে থাকে অবশ্যই একবার পার্সোনাল ডিটেলটি আপনি চেক করে নেবেন, দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। যদি কোনো কারেকশন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কারেকশন করে নেবেন। কারেকশন করার সময় শুধুমাত্র আপনার ইনকাম ট্যাক্স ফর্মের যে কারেকশন করতে হবে তা নয়, আপনি আপনার প্রোফাইল সেকশনে গিয়ে যদি আপনার এই পার্সোনাল ডিটেল চেঞ্জ করে দেন তাহলে কিন্তু সেটা পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আরও একবার চেঞ্জ করছেন ততদিন পর্যন্ত সেই আপডেট ডিটেলই কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং আপনার পার্সোনাল ডিটেল চেঞ্জ করার থাকলে করতে অবশ্যই ভুলবেন না। 4 নম্বর হলো ব্যাংক ডিটেল। আমাদেরও কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার সময় অবশ্যই দেখে নিতে হবে যে ব্যাংকগুলো আমরা আগে দিয়ে রেখেছি সেই ব্যাংক ডিটেলগুলো সঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ব্যাংকই বন্ধ করে দিই অথবা ইনঅপারেটিভ অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সে সেই ব্যাংকের অ্যাকাউন্টগুলোই দেওয়া রয়েছে এবং বর্তমানে যেই অ্যাকাউন্টগুলো আমরা ইউজ করছি সেই অ্যাকাউন্টগুলো আর অ্যাড করাই হয়নি। যেহেতু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, তার জন্য আমরা এইসব জিনিসগুলো চেঞ্জও করছি না। এটা কিন্তু একেবারেই করা উচিত নয়। আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার সমস্ত ব্যাংকের ডিটেল ওখানে পুট করা আছে কিনা। যদি করা না থাকে তাহলে অবশ্যই সেগুলো পুট করে দিন, এবং যেই সব অ্যাকাউন্টগুলো আপনার ইনভ্যালিড হয়ে গেছে অথবা আপনি ক্লোজ করে দিয়েছেন সেগুলোকে অবশ্যই ডিলিট করে দিন। আপনার কোনো কারণবশত যদি কোনো রিফান্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাংকের ডিটেল আপডেট করা থাকলে আপনার অনেকটাই সুবিধা হবে। 5 নম্বর হলো পোস্ট অফিসের অ্যাকাউন্ট। অনেক ব্যক্তি আছে যাদের পোস্ট অফিসে অ্যাকাউন্ট রয়েছে এবং সেখান থেকে তারা রেগুলার বেসিসে একটা ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু তারা কোনো কারণবশত মনে করছে সেই সব ডিটেল আমাকে শো না করলেও চলবে। এক্ষেত্রেও আমি অবশ্যই বলবো অবশ্যই আপনার পোস্ট অফিসের ডিটেল শো করে দিন, কেননা এখন হতে পারে সেটা আপনার AIS এ কোনো কারণবশত আসছে, আবার কোনো কারণবশত আসছে না, কিন্তু আপনি এটা যদি হাইড করে যান তাহলে ভবিষ্যতে যখন পোস্ট অফিসের সিস্টেম আরও আপডেট হবে এবং সমস্ত ডিটেল ইনকাম ট্যাক্সের কাছে চলে আসবে। যদিও আমরা এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাই যে পোস্ট অফিসের ডিটেলও আমাদের AIS এ চলে আসে, কিন্তু কোনো কারণবশত আপনারটা যদি নাও আসে তাহলেও কিন্তু আপনি আপনার পোস্ট অফিস থেকে যে ইন্টারেস্ট আপনি পাচ্ছেন সেটা অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স ফাইলে শো করেই দেবেন, না হলে ভবিষ্যতে কিন্তু আপনার অনেক ধরনেরই অসুবিধা হতে পারে এই ছোট্ট একটা ভুলের জন্য। 6 নম্বর হলো লাস্ট জব থেকে অনেক ব্যক্তি যে রোজগার করেছে সেটি ইনকাম ট্যাক্স ফাইলে দেখান না। হতে পারে কোনো একজন ব্যক্তি একটি কোম্পানিতে কাজ করতেন,
কাজ করতে করতে 4 মাস কাজ করার পর নতুন একটি জবে জয়েন করেছেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে লেটেস্ট যে ফর্ম 16 পেয়েছে সেই ফর্ম 16 দেখেই তার ইনকাম ট্যাক্স ফাইল সে করে দিচ্ছে, কিন্তু আগের 4 মাস যে কোম্পানিতে তিনি কাজ করেছেন সেই কোম্পানি থেকেও উনি একটা স্যালারি পেয়েছিলেন, কিন্তু সেখান থেকে যেহেতু উনি কোনো ফর্ম 16 পাননি অথবা সেই ফর্ম 16 তোলেননি, তার জন্য তার ইনকাম ট্যাক্স ফাইলে সেই ইনকাম তিনি শো করছেন না। কিন্তু ইনকাম ট্যাক্সের কাছে ট্র্যাক রাখার কিন্তু অনেক উপায় রয়েছে, এবং ইনকাম ট্যাক্স ভবিষ্যতে যদি জানতে পারে যে আপনার অন্য কোনো রোজগার ছিল এবং আপনি সেটা শো করেননি, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স আপনাকে অবশ্যই নোটিশ পাঠাবে। সুতরাং আগের কোনো কোম্পানিতে আপনি যদি রোজগার করে থাকেন তাহলে অবশ্যই সেটি ইনকাম ট্যাক্স ফাইলে দেখিয়ে দেবেন। 7 নম্বর হলো ফ্যামিলি পেনশন। অনেক ব্যক্তি দেখা যাবে যে উনি পেনশন পান, সাথে সাথে তার কোনো ফ্যামিলি পেনশন আছে। ফ্যামিলি পেনশন সম্পর্কে কারো যদি ধারণা না থাকে সেই ক্ষেত্রে বলে রাখি যে কোনো একজন ব্যক্তি দেখা গেল তার স্পাউস মারা গেছেন, এবং স্পাউস মারা যাওয়ার জন্য উনি যদি কোথাও চাকরি করে থাকতেন এবং সেখান থেকে যদি উনি কোনো পেনশন পেয়ে থাকতেন, সেই পেনশনের একটা অংশ কিন্তু ওনার স্পাউস পায়, সেটাকেই বলে ফ্যামিলি পেনশন। এখন সেই ব্যক্তি দেখা যাবে যে পেনশনও পাচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে ফ্যামিলি পেনশনও পাচ্ছে। এখন অনেকের ক্ষেত্রেই হয় কি, সে যদি দেখা যায় যে 1 লাখ টাকা পেনশন পায়, তার সাথে সাথে সে ফ্যামিলি পেনশন পাচ্ছে আরও 1 লাখ টাকা, সে 1 লাখ যোগ করে পুরো 2 লাখ টাকাটাই সে পেনশনের ঘরে বসিয়ে দিচ্ছে অথবা স্যালারির ঘরে বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। ইনকাম ফ্রম আদার সোর্সে ফ্যামিলি পেনশন দেখানোর জন্য আলাদা একটি ঘর করা রয়েছে। আপনি আপনার ফ্যামিলি পেনশন কিন্তু সেখানেই শো করবেন, অন্য কোনো জায়গায় আপনি শো করবেন না। সেখানে শো করলে আপনি আপ টু 15,000 পর্যন্ত ছাড়ও পাবেন, তার সাথে সাথে আপনার যে ইনকাম ট্যাক্সে ভুল হওয়ার সম্ভাবনা ছিল সেই ভুলটাও কিন্তু হবে না। 8 নম্বর খুব কমন একটা মিস্টেক, অনেক ব্যক্তি আছে যারা তাদের 26AS আর AIS একবার চেক করে নেয় না। ইনকাম ট্যাক্স ফাইল করার আগে 26AS আর AIS চেক করা কিন্তু ম্যান্ডেটারি হিসাবেই ধরে রাখুন, কেননা অনেক ইনকামই থাকতে পারে যে ইনকামের ডিটেল কিন্তু আমাদের কাছে নাও থাকতে পারে, কোনো কারণবশত আমরা ভুলে যেতে পারি। ধরে নিলাম আমরা এপ্রিল মাসে কোনো একটা ডিভিডেন্ড পেয়েছি, সেটা দেখা যাবে 300 টাকার কোনো একটা ডিভিডেন্ড পেয়েছি, আমরা ভুলেও গেছি যে আমরা 300 টাকার ডিভিডেন্ড পেয়েছিলাম, কিন্তু দেখা যাবে AIS এ সেটা শো করছে। তাই AIS যখন আমরা দেখে নেব এই ধরনের ভুলের সম্ভাবনা কিন্তু আমাদের কমে যাবে, এবং তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের ইনকাম ট্যাক্স ফাইলও পুরোপুরি ঠিক হবে এবং ইনকাম ট্যাক্স থেকেও ভবিষ্যতে কোনো ধরনের কোনো নোটিশ আমাদের আসবে না। এছাড়া 26AS যখন আমরা চেক করে নেব তখন কিন্তু আমাদের কত পরিমাণ TDS আছে সেটাও আমরা দেখতে পাবো। সুতরাং আমাদের TDSও মিস হওয়ার কোনো চান্স থাকবে না। এর সাথে সাথে কিন্তু আমাদের AIS দেখে নিলে আমাদের ইনকামও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। 9 নম্বর হলো ঠিক করে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে না নেওয়া। অনেক ব্যক্তি আছে দেখা যাবে অনেক অ্যাকাউন্ট তার ডরমেন্ট হয়ে পড়ে রয়েছে, এখন সেই ব্যাংকে খুব একটা ট্রানজ্যাকশন হচ্ছে না, কিন্তু দেখা যাবে সেই ব্যাংকে ছোট ছোট একটা টাকা ঢুকছে, হতে পারে গ্যাসের সাবসিডি ঢুকছে, হতে পারে ছোট ছোট কোনো ডিভিডেন্ড ঢুকছে, কিন্তু সেই সব জিনিস সে যেহেতু সেই ব্যাংক অ্যাকাউন্ট অপারেট করছে না, তার পক্ষে সেই সব জিনিস খুঁজে বার করা অসুবিধা হয়ে যাচ্ছে, অথবা সেই সব জিনিস তারা নজরে আনছে না, যার ফলে তার ইনকাম ট্যাক্স ফাইলে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এর জন্য অবশ্যই বলবো আপনার যে কটা ব্যাংক অ্যাকাউন্টই থাকুক না কেন তার একটা স্টেটমেন্ট আপনি ব্যাংকের কাছে গিয়ে বের করুন, অবশ্যই একবার খুঁটিয়ে দেখুন যে এই ধরনের কোনো ছোট ছোট রোজগার সেখানে আছে কিনা, যদি থাকে সেটাও আপনার ইনকাম ট্যাক্স ফাইলে অবশ্যই শো করে দিন। 10 নম্বর এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো এক্সেমটেড ইনকাম। অনেক ব্যক্তি আছে যে কোনো ধরনের কোনো এক্সেমটেড ইনকাম তার যদি থাকে সেটা কিন্তু সে দেখানোর কোনো প্রয়োজন বোধ করে না, কেননা তার মতে সেই টাকার উপর যেহেতু কোনো ট্যাক্স পড়ে না, সুতরাং সেই টাকা ইনকাম ট্যাক্সে দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। সেটা যদি দেখানোর কোনো প্রয়োজনই না হতো তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এক্সেমটেড ইনকামের কোনো আলাদা ঘর বানাতো না। উদাহরণ হিসাবে বলা যায় অনেক ব্যক্তিরই দেখা যায় এগ্রিকালচারাল ইনকাম থাকে, সেটা সে অনেক সময় দেখানোর প্রয়োজন অনুভব করে না। এছাড়া অনেক ব্যক্তি দেখা যায় যে রিটায়ারমেন্টের পরে অনেক টাকাই পায় যেগুলো এক্সেমটেড ইনকামের ঘরে পড়ে, সেগুলোও তারা শো করার প্রয়োজন অনুভব করে না। এই ধরনের ভুল কিন্তু আমাদের অনেক সময় ঘটে থাকে। সুতরাং এক্সেমটেড ইনকাম যদি আপনার কোনো কিছু থাকে সেটা অবশ্যই আপনার এক্সেমটেড ইনকামের ঘরে দেখিয়ে দেবেন।
11 নম্বর হলো ক্লাবিং অফ ইনকাম। অনেক ব্যক্তি দেখা যায় যে অনেক সময় তার স্পাউসকে কোনো ধরনের কোনো গিফট করে থাকে, কিন্তু স্পাউসকে গিফট করার পর সেই টাকা থেকে যে রোজগারটি হবে সেই রোজগারটি কিন্তু যিনি গিফট করেছেন তার ইনকামের সাথে যোগ হয়ে যাবে। তা অনেক ব্যক্তি ভুল করে থাকেন যে তার স্পাউসকে গিফট করার পর সেই টাকা সে ভাবে হয়তো তার স্পাউসের ইনকামের মধ্যেই ঢুকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা তার ইনকামের সাথে ক্লাবিং হয়ে যাওয়ার কথা। আপনার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই একবার চেক করে নেবেন যে এই ধরনের ইনকাম আপনার আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স ফাইলে সেটা দেখিয়ে দেবেন। 12 নম্বর হলো লেট ফাইলিং। অনেক ব্যক্তি আছে যারা ইনকাম ট্যাক্স ফাইল করার সময় অনেক অবহেলা করে থাকে এবং ডিউ ডেটের মধ্যে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করে না, এবং ইনকাম ট্যাক্স ফাইল সঠিক সময় না করার জন্য তারা কিন্তু অনেক ধরনের বেনিফিট থেকে বঞ্চিত হয়। যেরকম সঠিক সময় যদি ইনকাম ট্যাক্স ফাইল সে না করে পরে কিন্তু তাকে লেট ফিস দিতে হয়। এছাড়া যদি কোনো রিফান্ড থাকে সেই রিফান্ডও কিন্তু সঠিক সময়ে প্রসেস হয় না। এই ধরনের বহু সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। সুতরাং অবশ্যই বলবো যে আপনি ডিউ ডেটের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করে নিন, যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে না হতে হয়। 13 নম্বর হলো অ্যাডভান্স ট্যাক্স। অনেক ব্যক্তিরই দেখা যাবে যে ট্যাক্সের পরিমাণ 10,000 টাকার ওপরে, তারপরেও তিনি কিন্তু অ্যাডভান্স ট্যাক্স জমা করে না। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আপনার যদি ট্যাক্সের পরিমাণ 10,000 টাকার ওপরে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স জমা করে দিতে হবে। অ্যাডভান্স ট্যাক্স যদি আপনি জমা করে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার যে ট্যাক্সের উপর ইন্টারেস্ট লাগতে পারতো সেই ইন্টারেস্টটা আপনার বেঁচে যাবে এবং আপনাকে অনেকটাই কম ট্যাক্স পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট বাবদ। সুতরাং অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করতে ভুলবেন না। এক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের গুড বুকের মধ্যেও থাকবেন, এছাড়াও ইন্টারেস্ট বাবদ যে আপনার এক্সট্রা টাকা খরচা হওয়ার ছিল সেটাও কিন্তু হবে না। 14 নম্বর হলো অনেক ব্যক্তি আছে যারা ক্যাপিটাল গেন তার ইনকাম ট্যাক্স ফাইলে শো করে না, কেননা তারা জানে তাদের যদি কোনো একটি বাড়ি বিক্রি করে কোনো রোজগার হয় সেই রোজগারের টাকা যদি তারা 2 বছরের মধ্যে অন্য কোথাও ইনভেস্ট করে দেয় কোনো একটি বাড়িতে, সেক্ষেত্রে তার কোনো ট্যাক্স পড়ে না। সুতরাং তাকে সেই জিনিসটি ইনকাম ট্যাক্সে শো করতে হবে না। এটা অবশ্যই একটা অর্ধ সত্য ঘটনা। আপনার কিন্তু কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে ইনকাম ট্যাক্সে সেটা শো করতে হবে না। ইনকাম ট্যাক্সে আপনাকে শো করে আপনার প্রফিট শো করতে হবে। এছাড়াও সেখান থেকে যে আপনি ডিডাকশন পাচ্ছেন সেটাও আপনাকে ইনকাম ট্যাক্সে দেখাতে হবে, দেখিয়ে আপনার ট্যাক্স যে 0 হয়ে যাচ্ছে সেটাও আপনাকে শো করতে হবে। তাহলে অবশ্যই বলবো এই ধরনের কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে সেই জিনিসটি ইগনোর করবেন না, আপনার ইনকাম ট্যাক্স ফাইলে সেই জিনিসটি অবশ্যই দেখিয়ে দেবেন। 15 নম্বর হলো আপনার ব্যাংকের সাথে প্যান লিঙ্ক না করা। অনেক ব্যক্তিরই দেখা যায় যে তার কোনো রিফান্ড থাকে এবং তার ব্যাংকের সাথে যদি প্যান কার্ড লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে দেখা যায় তার যে রিফান্ড তার ব্যাংকে ঢোকে না। সুতরাং আপনার যদি কোনো ব্যাংক থাকে যেখানে আপনার ব্যাংকের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে সেটা অবশ্যই করে নিন। বিশেষ করে আপনার যদি রিফান্ড থাকে তাহলে তো সেটি করতে একেবারেই ভুলবেন না। আর সবার শেষে বলবো অনেক ব্যক্তি আছে যারা ইনকাম ট্যাক্স ফাইল তো সঠিক সময় করে দেয়, তারপরেও দেখা যায় যে ইনকাম ট্যাক্স ফাইল করার পরেও তারা 30 দিনের মধ্যে তাদের ইনকাম ট্যাক্স ফর্ম ই ভেরিফাই করে না। ইনকাম ট্যাক্স ফর্ম যদি 30 দিনের মধ্যে আমরা ই ভেরিফাই না করি অথবা সিগনেচার করে ব্যাঙ্গালোরে না পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করা হয়নি বলেই ইনকাম ট্যাক্স ধরে নেবে। সুতরাং যখনই আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন মাথায় রাখবেন যে আপনাকে 30 দিনের মধ্যে অবশ্যই ই ভেরিফাই করে নিতে হবে। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি আপনাদের জন্য ভ্যালুয়েবল হয় বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।